আচ্ছা, প্রথমত আমরা দেখবো হচ্ছে এরর হ্যান্ডলিং যেটা ছিল গতদিন, মানে ট্রাই ক্যাচ। অর্থাৎ আপনাদের গতদিন আমি বলছি যে বিষয়টা যে নর্মালি যদি কোনো রকম ইরর হয়, সেই ইররটা ধরার ক্ষেত্রে কিন্তু ট্রাই ক্যাচটা ইউজ করা হয়। এখন অদ্ভুত বিষয় হচ্ছে, আমি আপনাদের বলছিলাম যে নর্মালি সিনট্যাক্স যেগুলো ওগুলা আপনারা এখনই দেখতে পাচ্ছেন, সিনট্যাক্স ইরর এগুলা ধরতে পারে না। কিন্তু এইখানে একটা মজার বিষয় হচ্ছে, আপনি যে কোনো ভ্যারিয়েবল মনে করেন যে ডিক্লেয়ার করেননি, জাস্ট কিছু একটা লিখে রেখে দিলেন, এখন এই জিনিসটা কিন্তু কোনো মিনিং দাঁড়ায় না। এটাও কিন্তু একটা ইরর। এটা কিন্তু সিনট্যাক্স ইররও বলা যেতে পারে। যদি আমি ভুল না হই তাহলে এখানে দেখেন একটা কনসোলে ইরর দেখাচ্ছে, ইজ নট ডিফাইন্ড। সো ইভেন আপনি ট্রাই ক্যাচ দিয়ে সিনট্যাক্স ইররও ধরতে পারবেন। আমি এখানে ট্রাই লিখলাম, দেন ক্যাচ। আচ্ছা, আরেকবার আমি একটু দেখাই। এখানে দেখেন ইরর লেখা উঠছে, এখানে বলছে আনক্যাচ রেফারেন্স ইরর। এই যে যে ভ্যারিয়েবলটা দিছি এটা কোনো রকম ডিফাইন না, সো এই জন্য এটা ইরর শো করছে। আমি এই ইরোটা দেখেন একটু পরে চলে যাবে আমার, সেই ক্ষেত্রে ক্যাচ যেটা আছে টিজি। আচ্ছা, এইখানে যদি আমি অ্যালার্ট লিখি, তাহলে সেই ক্ষেত্রে দেখেন ইট ইজ অ্যান ইরর লেখা অ্যালার্টে দেখাচ্ছে। আর এখানে কিন্তু কোনো ইরর আর কনসোলে দেখাচ্ছে না, মানে এখন বর্তমানে কোনো ইরর আমাদের আর হচ্ছে না প্রোগ্রামে। অর্থাৎ যেটা এখানে সরাসরি প্রোগ্রামকে শাটডাউন করে দিচ্ছিল, মানে প্রোগ্রামে ভুল দেখাচ্ছিল, ওই জিনিসটা এখন আর হচ্ছে না। এখন আমরা ডাইরেক্ট করে প্রোগ্রামের মধ্যেই বলে দিতে পারলাম যে এটা আসলে ভুল না, এটা আমরা জানি যে এরকম কিছু একটা হতে পারে। সো আমরা যদি এরকম কিছু হয় তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে সেটাও আমরা তখন ওইখানে বলে দিলাম। মানে ক্যাচের মধ্যে মনে করেন যে আপনার কিছু একটা এখানে ট্রায়ের মধ্যে ইরর হয়েছে, ক্যাচের মধ্যে আপনি তখন বলে দিলেন যে এই ধরনের যদি ইরর হয়, এই ধরনের কোনো সমস্যা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে সে আপনাকে একটা মেসেজ যেন শো করে বা কোনো কিছু একটা করে, আপনি যা ইচ্ছে তাই এখানে প্রোগ্রাম লিখতে পারবেন। এখন আমি যদি এখানে কোনো ইরর না রাখি, সাপোজ কনসোল ডট লগ দিয়ে আমি এখানে একটা নাম্বার জাস্ট কনসোল লগ করে রাখলাম, তাহলে কিন্তু এটা কোনো ইরর না। তাহলে দেখবেন যে ইট ইজ অ্যান ইরর, যে অ্যালার্ট মেসেজটা আছে এটা কিন্তু আমাকে আর শো করছে না, আমাকে ডাইরেক্ট এখানে 10 দেখাচ্ছে। তো এই জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন আসলে এটা কিভাবে কাজ করছে? মানে ট্রায়ের মধ্যে আপনি কোনো রকম ভুল যদি করেন, ট্রায়ের বাহিরে যদি আমি ভুল করি, এরকম কিছু একটা দিয়ে লিখে রেখে দিই, তাহলে কিন্তু সে আমাকে ওই জিনিসটা, মানে বাহিরে যে জিনিসটা লিখছি সেটা ইরর দেখাচ্ছে। কিন্তু ট্রায়ের ভিতরে এই সেম ইরর যদি আমি লিখি, তাহলে সে আমাকে এইখানে আর দেখাবে না, সে ডাইরেক্ট আমার এই ক্যাচ ফাংশনটা কল করবে, মানে ক্যাচের মধ্যে যা কিছু লেখা আছে সবকিছু এক্সিকিউট হয়ে যাবে। দেখেন ওখানে একটা ইয়ে ছিল না, যে ইট ইজ অ্যান ইরর, ওইটা দেখাচ্ছে। আর এখানে দেখেন পরের লাইনে কিন্তু কনসোল ডট লগ দিয়ে 10 লেখা আছে, সেই 10 কিন্তু আর দেখালো না। আমি ইভেন যদি এখানে অ্যালার্টও দিয়ে দিই, অ্যালার্ট 10, তাহলে হিসাবে অ্যালার্ট হয়ে একটা 10 লেখা ওঠার কথা ছিল, কিন্তু এখন ইট ইজ অ্যান ইরর লেখা উঠছে, কিন্তু কোনো 10 লেখা উঠছে না। এটার কারণটা কি? যে যখন আপনার এই লাইনে ইরর হলো, সে সাথে সাথে এই লাইন থেকে জাম্প করে ক্যাচের মধ্যে চলে আসলো, মানে সে পরের লাইন আর এক্সিকিউট করবে না। এরপরে যত লাইনই থাকুক না কেন, সেই কোনো লাইনই রান করবে না, না রান করে সে ডাইরেক্ট 6 নাম্বার লাইনে চলে আসবে, মানে ক্যাচের অ্যালার্টটা ভিতরে। যদি ইরোরের হচ্ছে উপরে থাকতো তাহলে কি এই অ্যালার্টটা, বলতেছি? অ্যালার্ট না, এই হচ্ছে ট্রাইয়ের মধ্যে যে অ্যালার্ট। আচ্ছা, এটা যদি ওপরে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, 2 নাম্বার লাইনে এসে সে কোনো জি। ইরর পাচ্ছে না, সো তখন সে অ্যালার্টটা দেখায় দিবে। তারপরে 3 নাম্বার লাইনে যখন সে দেখবে যে ইরর পাচ্ছে, তখন সে আর অ্যালার্ট দেখাবে না, মানে পরবর্তী যে যদি এখান অ্যালার্ট থেকে থাকে। এরর হবে তার পরের প্রোগ্রাম হ্যাঁ গুলো হ্যাঁ হ্যাঁ, সেটা এক্সিকিউট করবে না। দেখেন আমি যদি রান করি, শুরুতে আমাকে 10 দেখালো, দেখেন এখানে 10 আছে প্রথমে, দেন ইরর হইছে, ইট ইজ অ্যান ইরর দেখাচ্ছে, কিন্তু তারপরে যে অ্যালার্ট মেসেজটা ছিল, হ্যালো মেসেজ, ওই মেসেজটা আমাদেরকে দেখালো না। কারণ কি, সে 3 নাম্বার লাইন থেকে ডাইরেক্ট জাম্প করে 6 নাম্বার লাইনে চলে আসছে। এখন এই বিষয়টা কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে, এটা কিভাবে কি কাজ করছে? জি ভাইয়া। সবার কাছে কি ক্লিয়ার হয়েছে ট্রাই কাজ কিভাবে ইউজ করবেন আপনারা? জি ভাইয়া।
মানে বিশেষ হ্যাঁ করে ভাই, বুঝতে এখানে পারছি। যখন আপনারা বড় প্রোগ্রাম তার করতে মানে কি যাবেন না, হচ্ছে, ট্রায়ের ভিতরটা কি এমন বোঝায় যে ট্রায়ের ভিতরটা ট্রু আর ট্রায়ের বাইরে ক্যাচ ফলস, মানে ইরোর? হ্যাঁ অনেকটা ওরকমই বলতে পারেন। আসলে এখানে আপনার অনেক সময় দেখা যায় যে অনেকগুলো যখন নর্মালি এখন ছোট প্রোগ্রাম লিখছি আমরা, যার কারণে কিন্তু আমরা ধরতে পারছি যে এখানে ইরোরটা হয়েছে। ভবিষ্যতে যখন বড় প্রোগ্রাম লিখবেন তখন জিনিসটা ধরা কিন্তু কঠিন হয়ে যাবে, অনেক ইরোরই থেকে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু ট্রাই ক্যাচ দিয়ে আপনি ওই জিনিসগুলোকেও দেখা যাচ্ছে যে একটু কমাই নিয়ে আসতে পারবেন বা লিমিটেশনের মধ্যে নিয়ে আসতে পারবেন। ইভেন এমনও থাকবে যেগুলো আপনি জানেন যে এটা ইরোর হতে পারে, কিন্তু আপনার কাছে কোনো উপায় নাই, ওটা ওইভাবেই রাখতে হবে। তখন সেই ক্ষেত্রে আপনি ট্রাই ক্যাচ ইউজ করতে পারেন। এরকম অনেক ক্ষেত্রে আসবে, তবে এখানে আপনারা কি দেখতে আমরা এক পাবেন। ধরনের এররই কি আর কি ডিক্লেয়ার করতে পারবো, নাকি মাল্টিপল এরর ডিক্লেয়ার করতে পারবো? মানে বুঝলাম না আপনার কথা। মানে ভাইয়া এক এক ধরনের এরর যদি হয় আর কি, কোন ধরনের এরর হয়েছে ওইটা আর কি ডিটেক্ট করা যাবে? হ্যাঁ, এখানে দেখেন এই যে উপরে একটা ইরর ভ্যারিয়েবল নিছি না, আপনি এখানে এই ভ্যারিয়েবলের নাম যা ইচ্ছা তাই দিতে পারেন। এই ভ্যারিয়েবলটা আসলে ইরর বোঝায়। সো আমি যদি এখানে লিখি এ বি সি, তাহলে দেখেন আমাকে কি দেখাচ্ছে, রেফারেন্স ইরর এএস। মানে ওই যে যে মেসেজটা এখানে কনসোলে দিচ্ছিল না, ওই সেম মেসেজটা কিন্তু এখানে এখন আমরা পাচ্ছি, তাই না? হ্যাঁ ভাইয়া, মানে যে ধরনের এরর হবে আমাকে আগে উল্লেখ করে হ্যাঁ দেবে হ্যাঁ, যেটা কোন ধরনের এরর। আচ্ছা, বুঝতে পারছি। এক্স্যাক্টলি, এটা দেখেন শুরু থেকে উল্লেখও করা আছে যে কি ইরর এটা, রেফারেন্স হ্যাঁ ভাই, ইরর। এটার কথা বলতেছিলাম। হ্যাঁ, কিন্তু আপনি যদি এখানে হ্যাঁ, কোনো যদি কিছু না লিখেন, মাল্টিপল ইরোর থাকে তাহলে কি হচ্ছে ওইটা? মাল্টিপল ইরর থাকলে, আচ্ছা সেক্ষেত্রে কি হবে দেখেন, আপনার যদি এখানে আমি আবার পরের লাইনে আরেকটা ইরর তৈরি করলাম, এখন এখন আমরা কি জানি যে সে যদি কোনো একটা ইরর পায়, 3 নাম্বার লাইনে সে ইরর পেল, সে কিন্তু 4 আর 5 লাইন দেখেও বইও না, মানে ওইখানে কি লেখা আছে সেটা পড়েও দেখবে না। সো সে ডাইরেক্ট কিন্তু ক্যাশে জাম্প করবে, মানে মাল্টিপল ইরর থাকলেও সেগুলো পড়ে দেখছে না সে, সে জাস্ট একটা পড়ে দেখে হিরোর পেলো অমনিতি জাস্ট জাম্প করে ক্যাশে চলে আসলো। ওইটা যে ইরোর পরে সেটাই শুধু অ্যালার্ট করে হ্যাঁ, এবং যেটা শুরুতে পাবে সেটাকেই শুধুমাত্র অ্যালার্ট করবে, মানে অ্যালার্ট বলতে এখানে ক্যাশে আসবে, ক্যাশে এসে এতে ওটা দিয়ে দিবে। দিচ্ছে। আচ্ছা, তাহলে ট্রাই ক্যাচ কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? জি ভাই। হ্যাঁ ভাইয়া, আচ্ছা, বুঝতে পারছি। আরেকটা ফাংশন আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে আমরা নর্মালি কি করি, যে একটা ফাংশন যদি বানাতে চাই তাহলে সেই ক্ষেত্রে ফাংশন কোনো একটা নাম দিই, সেখানে প্যারামিটার থাকলে দিয়ে দিই, তারপরে অ্যালার্ট বা যা ইচ্ছা সেই প্রোগ্রাম লিখে এটা সলভ করে ফেলি, তাই না? মানে আমাদের যে প্রবলেমটা সেই প্রবলেমের জন্য সেই অনুযায়ী আমরা মানে প্রোগ্রাম লিখি। সো এখন এই ফাংশনটা যখন লেখা শেষ হলো, এখন এই ফাংশনটাকে কল করার ক্ষেত্রে আমরা কি করব, ফাংশনটার নাম লিখবো অবশ্যই, তাই না? তারপরে দুইটা ভ্যারিয়েবল, মানে দুইটা ভ্যারিয়েবলের মান দিতে হবে আমাকে। আমি চাইলে সরাসরি মান দিয়ে দিতে পারি অথবা ভ্যারিয়েবল পাস করতে পারি। এখন সেই ক্ষেত্রে সে মানে ওই ফাংশনটা কমপ্লিটলি রান করবে, তারপর সেটা যে রান করার পর মানে এক্সিকিউটের মধ্যে যদি অ্যালার্ট থাকে অ্যালার্ট করে সে দেখাই দেবে, যেহেতু আমরা আচ্ছা এখানে ভাইয়া, অ্যালার্ট একটা লিখছি। প্যারামিটারের ভ্যালুতে যদি আমি আর কি কোনো ভ্যালু না দিই তাহলে ভাইয়া কি শো করতে পারে? মানে আপনার সাপোজ প্রশ্নটা ভাই, কারেক্ট। মানে আমি বিটা মানে প্যারামিটার হিসেবে নিলাম, বাট ভ্যালু হিসেবে ওখানে কিছুই আর কি অ্যাড করলাম না, জাস্ট 54 দিয়ে রাখলাম, তাহলে কি আচ্ছা, হবে? তাহলে কি হবে দেখেন, এটা কিন্তু তখন আনডিফাইন্ড হয়ে যাবে, মানে বি এর কোনো মান দেননি আপনি। আমি যদি শুধু বি এর মানটা প্রিন্ট করে দেখাই দেখেন, তাহলে আমাকে কি দেখাচ্ছে, আনডিফাইন্ড দেখাচ্ছে, মানে ওই মান আসেনি, ওখানে রিসিভ হয়নি ফাংশনের মধ্যে। বুঝতে পারছেন এখন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, সো বিষয়টা এরকমই যে আপনারা একটা ফাংশন বানালেন, সেই ফাংশনটা ভিতরে যা ইচ্ছা প্রোগ্রাম লিখলেন, তারপরে আপনি চাইলে ওই ফাংশনের নাম যে কোনো সময় কল করতে পারবেন। এটা আমরা নর্মালি ফাংশনে শিখছি, কিন্তু জাভাতে, সরি জাভাস্ক্রিপ্টে অনেক কিছু বিল্ড ইন ফাংশন আছে। যেমন আমরা দেখছি একটা অ্যালার্ট, অ্যালার্ট দিয়ে আমরা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিই, দিয়ে এখানে একটা মেসেজ দিয়ে দিই, তাই না? অ্যালার্ট কিন্তু নিজেও একটা ফাংশন। আপনারা চাইলে এভাবে একটা ভ্যারিয়েবলের মধ্যে মেসেজ দিলেন, দেন সেই ভ্যারিয়েবল অ্যালার্টের মধ্যে পাস করতে পারবেন। মানে অ্যালার্ট একটা ভ্যারিয়েবল নিবে,
দেন মানে একটা মান নিবে এক কথায়, সেই মানটা সে কনসোলে, এখানে কনসোলে না, উপরে একটা পপআপ এর মাধ্যমে দেখাবে। সো এইটা হচ্ছে অ্যালার্টের কাজ। তার মানে এটা একটা ফাংশন, যে ফাংশনটা আমরা কল করছি, এই ফাংশনটা কিন্তু আমরা বানাইনি, এই ফাংশনটা অলরেডি বানানো আছে। তো এই ফাংশন গুলাকে, যেগুলো অলরেডি বানানো আছে, এগুলাকে বিল্ড ইন ফাংশন বলে। এরকম আরেকটা ফাংশন আছে আপনারা যেমন দেখতে পাবেন যে প্রম্পট, যেটা প্রম্পটে কি করে দুইটা ভেরিয়েবলের মান নেয়, তাই না? একটা স্ট্রিং নেয়, এবং দেখেন এখানে উল্লেখ করেও দিছে যে কি কি ওদের দরকার। স্ট্রিং নিচ্ছে এবং আরেকটাও স্ট্রিং নিচ্ছে, ডিফল্ট স্ট্রিং যেটা। সো এখানে আমি ডিফল্ট স্ট্রিং না দিয়ে নরমালি একটা স্ট্রিংও দিতে পারি, তাহলে সেটা ডিফল্ট স্ট্রিংটা আনডিফাইন্ড হয়ে যাবে। এখন এটা যদি রান করি, তাহলে সে আমার কাছে ইনপুট নিচ্ছে আর প্লাস হচ্ছে একটা মেসেজ দেখাচ্ছে। তার মানে এটাও একটা ফাংশন, এটারও কোড লেখা আছে, আমি জাস্ট ওই কোডটাকে কল করে ফেললাম। এটাও অলরেডি মানে প্রোগ্রামের ভিতরে এই ফাংশনের কোডটা লেখা আছে, আপনার এই ফাংশনটা কষ্ট করে বানাতে হবে না। আচ্ছা, তাহলে এখন যদি আমি এখানে হায়ের জায়গায় কোন একটা নাম্বার দিই, তাহলে কি কাজ করবে? কাজ করছে, তাই না? তাহলে দেখেন বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে এখানে আপনি স্ট্রিং দেন বা যেটাই দেন, সে যদিও এখানে হিন্টে বলছে যে স্ট্রিং দিতে হবে, কিন্তু তারপর আপনি চাইলে অন্য কিছুও দিতে পারবেন এবং সেটাও কাজ করছে। সো এই ধরনের অনেকগুলো ফাংশন বিল্ট ইন ভাবে তৈরি করা আছে। ঠিক এরকমই একটা ফাংশন, সেটা হচ্ছে সেট টাইম আউট আর হচ্ছে সেট ইন্টারভাল। এই দুইটা ফাংশন কিন্তু খুব মজার। এখন আপনাদেরকে যদি দেখাই, আমি একটা ফাংশন বানাইনি আগে। নরমালি একটা ফাংশন বানাচ্ছি, অ্যালার্ট ফাংশন। এখানে মেসেজ দিবে ইট ইজ ফ্রম ফাংশন। সেট টাইম আউট কি করে, যে একটা নির্দিষ্ট টাইম পরে এই ফাংশনটাকে সে কল করতে পারবে। মানে আপনি এর মধ্যে যে ফাংশনটা দিবেন, সেই ফাংশনটাকে সে একটা নির্দিষ্ট টাইম পরে কল করবে। মানে আমাদের কিন্তু অনেক সময় প্রয়োজন পড়ে যে মানে ফাংশনটা যেন এখনই কল না হোক, ফাংশনটা 10 সেকেন্ড পর বা 10 মিনিট পর বা 1 ঘন্টা পরে কল হোক, এরকম অনেক সময় প্রয়োজন পড়তে পারে। তখন সেই ক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন, সেট টাইম আউট। সো এটা ইউজ করার সিস্টেমটা হচ্ছে, এটাও একটা ফাংশন। তো ফাংশনের নিয়ম যেটা নরমালি, যে আপনি নামটা লিখলেন, ফার্স্ট ব্র্যাকেট দিলেন, দেন প্যারামিটারে যে ভ্যালুগুলো আছে ওগুলো পাস করতে হবে। এখন তো ভ্যালু হচ্ছে একটা ফাংশন, দেন কোমা দিয়ে মানে ফাংশনের নাম দিতে হবে, অর্থাৎ এ যেহেতু একটা ফাংশন, আমি এটা দিলাম। দেন এখানে টাইম দিতে হবে, সময় দিতে হবে। আমি যদি 1000 দিই, আচ্ছা এখানে দেখেন এটা রান করলে কি দেখাচ্ছে আমাকে, ইট ইজ ফ্রম ফাংশন। আচ্ছা, আমি এখানে 1000 দিলাম কারণ 1000 মানে হচ্ছে 1 সেকেন্ড, এটা হচ্ছে মিলি সেকেন্ডের হিসাব। মানে 1000 মিলি সেকেন্ড সমান হচ্ছে 1 সেকেন্ড। তার মানে আপনারা চাইলে সেকেন্ডেরও কম সময়ের জন্য এটা সেট টাইম আউটটা ইউজ করতে পারেন। মানে এটা নির্দিষ্ট টাইম পরে মেসেজ দিবে, তার মানে আপনি চাইলে 100 মিলি সেকেন্ডে মানে তবে এক এখানে কি 5000 দিলে মানে 5 সেকেন্ড পর আর কি মেসেজটা শো করবে? হ্যাঁ, আপনি মানে যত থাউজেন্ডই দেন না কেন সেই সেকেন্ড পরে সে শো করবে। এখন যদি ওইটাও যদি একটু হার্ড মনে হয়, তাহলে আপনারা এটা করতে পারেন যে আপনার দরকার হচ্ছে 5 সেকেন্ড পর, তাহলে 5 × 1000, আপনার গুণও করা লাগবে না, সে অটোমেটিক 5 সেকেন্ড পরে মেসেজটা শো করবে। দেখেন এখানে কিন্তু এখনো কোনো কিছু দেখাচ্ছে না, এই তো এখন এসে মেসেজ দেখাচ্ছে ইট ইজ ফ্রম ফাংশন। সো এখানে আপনার জাস্ট মানে 1000-এর যে ইয়েটা আছে 1000-এর হিসাব করে আপনার দিতে হবে, সেকেন্ড দেন বা মিনিট দেন বা যেটাই দিতে চান না কেন সেটা 1000-এর হিসাব করে দিতে হবে। মানে এটা মিলি সেকেন্ড নিচ্ছে। ইভেন আপনি মানুষের থেকেও ফাস্ট সময় দিতে পারবেন। মানে মানুষ কি করে যে নর্মালি আমরা 100 মিলি সেকেন্ড, যেটা অর্থাৎ 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে আমরা দেখতে বা শুনতে পাই, তাই না?
এটা যদি আপনারা বিজ্ঞানে দেখেন তাহলে এরকম পাবেন যে আমরা কোনো একটা জিনিস 1 সেকেন্ডে 10 ভাগের 1 সময়ের মধ্যে 1 সময় ধরে আমাদের মস্তিষ্কে ওটা থাকে। এই কারণে আমরা ফ্যানের পাখাকে ব্লার দেখতে পাই। তো আপনারা চাইলে কিন্তু ওর থেকে কম সময়ে কোনো একটা কাজ করে নিতে পারবেন। বিভিন্ন সময় এরকম প্রয়োজন পড়তে পারে যে টাইম সেট করা লাগবে, এত নির্দিষ্ট টাইম পরে আপনার এই কাজটা করতে হবে, একটা ফাংশন কল করতে হবে, সেই ফাংশনে কোনো কিছু একটা লেখা আছে, সেটা এক্সিকিউট হবে, তখন আপনারা ওইভাবে দিতে পারবেন। আর এটা জাস্ট মাথায় রাখলেই হবে যে এখানে আপনার মিলি সেকেন্ড দিতে হবে, মানে হচ্ছে 1000 মিলি সেকেন্ড সমান 1 সেকেন্ড। অর্থাৎ আপনি যদি 10 সেকেন্ড দিতে চান তাহলে আপনার 10,000 মিলি সেকেন্ড লিখতে হবে, বা 1000 ইন্টু 10 লিখলেও হবে। আচ্ছা, সেট টাইম আউট কি আপনারা বুঝতে পারছেন? জি ভাই জি বুঝতে ভাই, আর পারছি। হচ্ছে ওইটার মধ্যে যদি আমি প্যারামিটার পাস করতে চাই তাহলে কি পাশে ব্র্যাকেট দিয়ে প্যারামিটার পাস করে দিব? আচ্ছা, এইটার মধ্যে আপনি প্যারামিটার পাস করতে চাচ্ছেন, তাহলে হ্যাঁ। একটা উপায়, সহজ উপায় আছে, সেটা হচ্ছে আপনি এটা এইভাবেই লিখেন ডাইরেক্ট। আমি কিন্তু এখানে আরেকটা ফাংশন বানালাম, ছোট্ট আরেকটা ফাংশন বানাই ফেললাম, বানায় এটা কি করছি, এটাকে কল করে দিচ্ছি। দেখেন, মানে আমি ফাংশনের মধ্যে আরেকটা ফাংশনকে কল করে দিচ্ছি, এবং সেই ফাংশনটা, অর্থাৎ এরকম বিষয়টা একটু সহজ করে দিই আপনাদের জন্য। লেট বি ইকুয়াল টু, আমি আরেকটা ফাংশন বানালাম, দেন ইকুয়াল টু লেস দেন গ্রেটার দেন 10 ব্র্যাকেট, এর মধ্যে আমি মনে করেন যে এর মধ্যে প্যারামিটার দিতে চাচ্ছি, সাপোজ এ দিলাম, আর এখানে ফাইনালি প্লাস এ দেখাবে সে। তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে 100 যদি লিখি, তাহলে সে এ কল করার সময় 100 পাস করে দিবে এখানে। আর এই সেম কাজটা আমি তারপরে এই সেট টাইম আউট যখন কল করব তখন আমি জাস্ট এখানে যদি বি পাস করে দিই, তাহলে কিন্তু বিটা পাস হয়ে যাচ্ছে, এবং বি ওই 5 সেকেন্ড পরে সে একটা প্যারামিটার পাস করে দিবে ওর মধ্যে। দেখেন, এখন 5 সেকেন্ড ওয়েট করতে হবে, এই যে 5 সেকেন্ড পরে আমাকে দেখাচ্ছে ইট ইজ ফ্রম ফাংশন 100। সো এইভাবে জিনিসটা কাজ করছে, আপনি এই জিনিসটা সংক্ষেপে লিখতে পারবেন, মানে ডাইরেক্ট এতটুকু যদি কাট করে নিয়ে এসে আমি এখানে বসাই দিই বি না লিখে, তাহলেও কিন্তু হবে। নর্মালি আপনারা অনেক জায়গায় দেখবেন যে এইভাবে লেখা আছে সরাসরি, মানে সরাসরি লিখলে কম লিখতে হয় কত, মানে আপনি হুট করে একটা কাজ করতে হবে 1 লাইনের, তখন আবার আরেকটা ফাংশন বানানো একটু ঝামেলার। এখন দেখেন ওই একই কাজ হবে, 5 সেকেন্ড পরে এটা ইয়ে হবে, পপ আপ হবে। পপ আপ হইছে। তো এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে আপনাদের? জি ভাইয়া। এখানে তাহলে সেট টাইম আউটটা কিন্তু আমরা যদি এভাবে লিখি, এটা কিন্তু 5 সেকেন্ড পরে আমাকে একটা মেসেজ দেখাচ্ছে। সো আমি একটু কমাই দিলাম, আর প্যারামিটার আপাতত না ইউজ করি। আপনারা তো প্যারামিটারের বিষয়টা বুঝতে পারছেন নাকি? জি ভাই। আমি জাস্ট এখন সরাসরি এটাকে পাস করে দিচ্ছি। এখন আমাদের জানা মতে যে 1 সেকেন্ড পরে এই ফাংশনটা কল হবে। আচ্ছা, একটু বাড়াই দিই আপনারা যেন বুঝতে পারেন, 5 সেকেন্ড পরে এটা কল হবে। এখন আমি যদি এখানে আরেকটা অ্যালার্ট দিই, আচ্ছা আমরা কি জানি প্রোগ্রাম উপর থেকে নিচে পড়তে পড়তে আসে না, তাহলে কি এইখানে এই 5 নাম্বার লাইনে সে কি 5 সেকেন্ড ধরে ওয়েট করবে, অপেক্ষা করবে এই পরের লাইনে আসার জন্য? জি ভাই করবে। করবে তো ভাই। করার তো কথা। আচ্ছা চলেন দেখা যাক। আমাকে ডাইরেক্ট হ্যালো দেখাচ্ছে, মানে সে কিন্তু অপেক্ষা করলো না, সে পরের লাইনে চলে গেল। এখন সে আমাকে ইট ইজ ফ্রম ফাংশন লেখা দেখাচ্ছে 5 সেকেন্ড পরে। তার মানে এই যে সেট টাইম আউট যেটা আছে এটার জন্য কখনোই প্রসেস অপেক্ষা করবে না। করবে প্রমিসের ক্ষেত্রে, প্রমিসে অ্যাসিঙ্ক অ্যাওয়েট দিয়ে আপনি এই কাজ করতে পারবেন, মানে চাইলে এই সময় ধরে
আপনি ফাংশনটাকে অপেক্ষা করায় রাখতে পারবেন, থামায় রাখতে পারবেন। আচ্ছা, ওইটা আমরা একটু পরে দেখছি। আপাতত সেট টাইম আউট কি আপনারা বুঝতে পারছেন কি কাজ করছে? জি ভাই, জি ভাই। জি বুঝতে পারছি। আচ্ছা, আর যেটা আরেকটা আছে ওই যে সেট ইন্টারভাল, যেটা এটা কি করবে, আপনি এখানে যে সেকেন্ডটা দিছেন এই সেকেন্ড পর পর এই ফাংশনটা বারবার কল করতে থাকবে, জাস্ট লাইক এ ইনফিনিটি লুপের মতো অনেকটা, যে এটা বারবার কল করতেই থাকবে এই সেকেন্ড পর পর। দেখেন হ্যালো দেখালো, এখন 5 সেকেন্ড পরে ওকে ইট ইজ ফ্রম ফাংশন, আবার 5 সেকেন্ড পরে আবার ওই জিনিসটি দেখাবে ইট ইজ ফ্রম ফাংশন। এইভাবে সে একটার পর একটা দেখাতেই থাকবে, মানে এটা কখনো শেষ হবে না, অর্থাৎ সেট ইন্টার শেষ হবে। এটার একটা উপায় আছে, সেটা হচ্ছে, আচ্ছা আমি প্রোগ্রামটা থামাই দিই। নর্মালি সেট ইন্টারভাল কি কাজ করছে সেটা কি আপনারা বুঝছেন, সেটাকে জানি। জি জি ভাই, ভাই বুঝতে বুঝতে পারছি। পারছি। মানে এটা টাইম আউটের মতোই, কিন্তু এটা জাস্ট ওই নির্দিষ্ট সময় পর ওটা কল করতেই থাকবে। আর আগেরটা যেটা ছিল সেটা হচ্ছে নির্দিষ্ট সময় পর একবার কল করবে। এই তো, এটা প্রতি সেকেন্ডে এখন কল করবে। আচ্ছা, তাহলে সেট টাইম আউট আর হচ্ছে সেট ইন্টারভাল, এই দুটো আপনাদের ক্লিয়ার? হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে যাই। এখন এখন ভাই বিষয় হচ্ছে এটা যে বারবার আসে, এটাকে থামাবো কি করে? যে এটাকে থামাবেন হচ্ছে, সাপোজ এই যে সেট ইন্টারভাল আছে না, এটা হচ্ছে একটা ভ্যালু রিটার্ন করে। ওই ভ্যালুটা আপনার একটা ভ্যারিয়েবলে নিতে হবে। আমি পি এর মধ্যে নিয়ে নিলাম। এখন যদি আমি এখানে আরেকটা সেট টাইম আউট দিয়ে দিই এবং তার মধ্যে একটা ফাংশন দিয়ে কল করে দিচ্ছি। আচ্ছা, 1000 10,000 দিলাম, মানে 10 সেকেন্ড পরে এই ফাংশনটা কল হয়ে যাবে। এখানে যদি আমি, এটা হচ্ছে সেট টাইম আউট, না টাইম আউট না, সেট রিমুভ, আচ্ছা একটু ওয়েট। ও, ক্লিয়ার ইন্টারভাল, আমার এক্স্যাক্টলি ফাংশনটার নাম মনে পড়ছিল না। এটা হচ্ছে ক্লিয়ার ইন্টারভাল। এই ফাংশনটা কি করে, যে আপনাদের ওই যে যে আমরা ইন্টারভাল দিলাম ওই ইন্টারভালটাই সে ক্লিয়ার করে ফেলতে পারবে, মানে এই সময় পর, মানে সাপোজ আপনি এটা বাটনে সেট করতে পারেন, মানে বাটনে এই ফাংশনটা কল করতে পারেন বা অন্য কোথাও কল করতে পারেন। তখন কি হবে যে ওই সময় পর বা যখন এই ফাংশনটা কল হবে তখন থেকে এই সেট ইন্টারভালটা বন্ধ হয়ে যাবে। আর এর মধ্যে আপনার ওই ভ্যারিয়েবলটার মান দিয়ে দিতে হবে, মানে পি। আচ্ছা, ইট ইজ ফ্রম ফাংশন দেখাচ্ছে। দেখেন আর দেখাচ্ছে না এখন, কিন্তু দেখানো বন্ধ করে দিছে, কারণ 10 সেকেন্ড পর অটোমেটিক এটা ক্লিয়ার ইন্টারভাল ফাংশনটা কল করবে আর সাথে সাথে এই সেট ইন্টারভাল যেটা আছে এটা বন্ধ হয়ে যাবে, মানে এই ইন্টারভাল আর চলবে না এই ফাংশন কল হওয়ার পরে, কারণ এর মধ্যে আমি বলছি বিটাকে মানে বন্ধ করতে।
বুঝতে পারছেন এখন কিভাবে এটা বন্ধ করতে হবে ইন্টারভালটা? সবার কি ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তো এই সেম সেম কনসেপ্টটা কিন্তু আমরা চাইলে প্রমিসে ইউজ করতে পারবো। এখন প্রমিসের বিষয়টা কিভাবে ইউজ হবে, এই যে আচ্ছা এতটুকু থাকুক। p equal to new promise। প্রমিস তো আপনাদেরকে বলছিলামই যে এইটা কি করে, যে এই কিন্তু আলাদাভাবে চলতে পারে, মানে এর চলার জন্য দেখা যাচ্ছে যে লাইন বাই লাইন কোড রান হতে হবে না। যেমন আমরা সেট ইন্টারভাল বা সেট টাইম আউটে দেখলাম, ওরা যেটা করছিল যে আলাদাভাবে চলছিল, ওদের মধ্যেও কিন্তু এই ধরনের একটা প্রমিসের মতো কিছু একটা আছে, যেটার কারণে ওরা ওইভাবে চলতে পারছে। তো প্রমিসে যেটা হয় যে আপনার এখানে একটা রিজলভ থাকবে, মানে আপনি একটা যে কোনো কিছু ভ্যারিয়েবল দিতে পারেন, আর আরেকটা থাকবে হচ্ছে ইরর। মানে সাপোজ মনে করেন যে আপনার কোনো একটা কারণে মনে হলো যে আমার এখন ইরর শো করা দরকার, তখন আপনি এই ইরর ফাংশনের মধ্যে ইরর ফাংশনটা কল করে দিতে পারবেন। এতে কি হবে, যে প্রমিসের যে ট্রাই ক্যাচের সিস্টেম আছে, মানে প্রমিসের একটা এক্সেপশন হ্যান্ডলিং এর একটা মেথড আছে, ওই মেথডটা অটোমেটিক কল হয়ে যাবে। সো এইখানে আপনি চাইলে ওইভাবে সেট টাইম আউট দিতে পারেন। আর সেট টাইম আউটে কি হবে এখানে, যে আমি সাপোজ এ ফাংশনটা কল করলাম আর এটা 10,000 দিলাম, তখন কি হবে, আচ্ছা এ না, এখানে আমি রেস ফাংশনটা কল করে দিলাম। রেস বলতে রিজলভ হবে। তো অটোমেটিক দেখবেন যে 10 সেকেন্ড পরে সে যে রিজলভ ফাংশন, মানে এই পি এর পি ডট দেন যদি আপনি লিখেন, এর মধ্যে আরেকটা ফাংশন নিবে। আচ্ছা মেন কথা হচ্ছে আমরা আসলে এই যে সেট টাইম আউট যেটা করছিল না, যে মানে স্কিপ করে যাচ্ছিল, সে পরের লাইনে চলে যাচ্ছিল ডাইরেক্ট জাম্প করে, আমরা প্রমিসের মাধ্যমে সেম কাজটা করার চেষ্টা করছি। যে প্রমিস কি করবে, একটা নির্দিষ্ট টাইম মানে ওয়ে হচ্ছে প্যারালালি চলার মতো কাজ করবে, যে আপনি দেখা যাচ্ছে যে উপরে একটা কাজ করছেন, নিচে আরেকটা কাজ করছেন, একসাথে দুইটা কাজ করতে যাচ্ছেন, তখন ওইটা আপনি প্রমিসের মাধ্যমে করতে পারবেন। আর এই ক্ষেত্রে আপনাকে প্রমিস হেল্প করবে। ইভেন এই যে সেই টাইম আউট আছে না, এই কিন্তু একে আপনি চাইলে থামাতে পারবেন, মানে কিছু সময় ধরে অপেক্ষায় রাখতে পারবেন। যেমন নর্মালি আমরা দেখি যে এই যে সেট টাইম আউট কি হলো, যে ওর পরে যে ফাংশনটা আছে অ্যালার্ট যদি লিখি, তাহলে সে অটোমেটিক পরের ফাংশনে চলে যাচ্ছে। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমার 5 সেকেন্ড ধরে থামায় রাখতে হবে প্রোগ্রামটাকে, তখনও কিন্তু এই প্রমিসের মাধ্যমে এই কাজটা করা যেতে পারে। মানে প্রমিসে অ্যাওয়েট আর হচ্ছে অ্যাসিং বলে দুইটা সিস্টেম আছে, যেটা ফাংশনের ক্ষেত্রে কাজে দেয়। ওই দুইটার মাধ্যমে আপনারা এই কাজটা করতে পারবেন। নর্মালি ওটার ক্লাস যেহেতু নেক্সট দিন আছে, তাই ওটা আজকে আর দেখাচ্ছি না। কিন্তু প্রমিস বাস এতটুকু বুঝলেই হবে যে প্রমিসটা হচ্ছে আপনার প্রোগ্রামটাকে প্যারালালি রান করবে। মানে প্রোগ্রামটা তখন আর লাইন বাই লাইন রান হবে না, তখন একসাথে মাল্টিপল প্রোগ্রাম রান হতে পারবে। যেমন সেট টাইম আউটে আমি যদি এখন দিই কোন একটা এ যদি ফাংশনটা দিই, তাহলে সে এই নির্দিষ্ট সময় পর এ ফাংশনটা কল করে ফেলবে। যেহেতু আমি 10 সেকেন্ড দিচ্ছি, 10 সেকেন্ড পরে এটা লেখা উঠবে। আর এই যে এখানে যে রেস আর ইরর লেখা আছে, এই দুইটা কি করে, যে আমি যখন এই রেস লিখার মানে রেস ফাংশনটা কল করব, তখনই সে এই মানে প্রমিসটা ইন্ড করবে, মানে প্রমিসটার যে ডট ডেন দিলে আমরা যে একটা ফাংশন পাচ্ছি না, এই যে ডট ডেন, এর মধ্যে সে চলে আসবে। এর মধ্যে আপনার একটা ফাংশন দিতে হবে, ওই ফাংশনটা সে অটোমেটিক কল করে দিবে, মানে যখন আপনি রেস ফাংশনটা কল করবেন এখানকার। মানে অনেকটা বলতে পারেন যে আপনি এই ফাংশনটা এইখানে পাস করে দিচ্ছেন রেসের মধ্যে, ফলে ওই নির্দিষ্ট সময় পর আপনার অটোমেটিক এই ফাংশনটা কল হয়ে যাচ্ছে। এবং এখানে আপনি একটা প্যারামিটার নিতে পারবেন, সেই প্যারামিটারের মান এখানে যা ইচ্ছা, মানে এইখানে আপনি প্যারামিটার পাস করতে পারবেন যে কোনো কিছু, এবং সেই প্যারামিটারের মানটা এখানে আসবে এফ এর মধ্যে। এখন বুঝতে পারছেন বিষয়টা প্রমিসের?
হ্যালো, ক্লিয়ার না ভাইয়া, আরেকবার কি বোঝানো যাবে? আচ্ছা সমস্যা আবার নেই, একটু বললে ভালো হয়। হ্যাঁ বলছি। এখানে প্রমিসটা আসলে আপনাদের কি করছে? আচ্ছা, প্রমিস নিয়ে কি প্রশ্ন আছে যে এটা কি কাজ করছে? মানে এই যে প্যারালাল হ্যাঁ প্রোগ্রামিং এর ওইটাই, কথা ওই বারবার মানে শুরু বলছি। থেকেই আরেকবার একটু বলেন, আচ্ছা ঠিক আছে, গুলায় যাচ্ছে। মেনলি আপনারা এতটুকু বোঝার চেষ্টা করেন যে আমরা কি জানি। অ্যালার্ট লিখলাম, হ্যালো লিখলাম, দেন পরবর্তীতে আরেকটা মেসেজ লিখলাম অ্যালার্ট, হাই লিখলাম। দুইটা মেসেজ দেওয়ার পরে এটা কি করবে? প্রথমে আমাকে হ্যালো দেখাবে, তারপরে হাই দেখাবে। দেখেন হ্যালো লেখা দেখাচ্ছে, পরবর্তীতে আমাকে হাই দেখাচ্ছে। কিন্তু অদ্ভুতভাবে এই দুইটা মেসেজ যদি আপনি একসাথে দেখতে চান, মানে যদিও এখানে অ্যালার্টে একসাথে দেখা সম্ভব না, কারণ অ্যালার্ট কিন্তু প্যারালাল চলতে পারে না। অন্যান্য প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা করা সম্ভব, প্যারালাল করা সম্ভব। সো আপনি মনে করেন যে দুইটা প্রোগ্রাম, যে কোনো প্রোগ্রামকে আপনি দুইটা একসাথে রান করতে যাচ্ছেন। এখন আমাদের নর্মালি প্রোগ্রাম কিভাবে রান হয় এটা আমরা জানি যে উপর থেকে নিচে পড়তে পড়তে আসে, তাই না? সো আমরা কিন্তু একসাথে এই দুইটা লাইনকে রান করতে পারবো না, কিন্তু প্রমিস সেটা করতে পারবে। প্রমিসের মধ্যে যদি আপনি এটা দিয়ে দেন যে লেট p ইকুয়াল টু নিউ প্রমিস, তারপরে এখানে আরেকটা ফাংশন দিতে হবে যেটা হচ্ছে যে কোনো নাম দিতে পারেন। তারপরে আপনি ওই অ্যালার্ট ফাংশনটা এখানে দিতে পারেন হ্যালো। বা এখানে নিউ প্রমিস কেন হচ্ছে? আমরা তো আগে প্রমিস ইউজ করি নাই। আচ্ছা আচ্ছা, আপনাদের হচ্ছে টাইম শেষের দিকে আবার আপনাদের সেম লিঙ্কে জয়েন করতে হবে। আর নিউটা হচ্ছে অবজেক্টের কনসেপ্ট থেকে আসে, মানে এইটা অনেকটা ফাংশনকে আপনি অবজেক্টের মতো করে ইউজ করতে পারবেন। আমি নেক্সট মিটিং এটা আপনাদেরকে আরো বিস্তারিত বলছি। মানে ফাংশনে কিন্তু আপনারা এই ধরনের নিউ ইউজ করতে পারবেন। আচ্ছা, আপনারা নতুন লিংকে জয়েন করেন, মানে নতুন লিংক বলতে এই লিংকে আবার পুনরায় জয়েন করেন। ওকে। ঠিক আছে ভাইয়া।